মামুনি মেঘ কোথায়? ও তো আমার রুমে ঘুমাচ্ছে। কেন, কোনো দরকার? না তেমন কিছু না, দেখছি না যে, তাই ভাবলাম বাসায় নাকি বাহিরে। হালিমা খান চিন্তিত কণ্ঠে বললেন। আমার মেয়েটার কি যেন হয়েছে, কিছু বলে না, সারাদিনই মন খারাপ করে বসে থাকে। বেশি কিছু বলতে গেলে কান্নাকাটি শুরু করে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবির কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে বসলো। দুহাতে মাথা চেপে ধরে আছে। চারিদিকে নানান দুশ্চিন্তায় মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর নিচে আসছে। আবিরকে এভাবে বসে থাকতে দেখে আবিরের কাছে বসতে বসতে জিজ্ঞেস করলো। কি হয়েছে ভাইয়া? আবির অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। আবিরের চোখে মুখে দুরবস্থা দেখে তানভীর শান্ত কণ্ঠে শুধালো। এত টেনশন করছো কি নিয়ে? আবির আশেপাশে চেয়ে দেখে নিল, কোথাও কেউ নেই দেখে আস্তে করে বলা শুরু করলো। আমি আর পারতেছি না ভাই, দিনকে দিন মানুষের সহ্য ধৈর্যের সীমা বাড়ে, আমার উল্টো সহ্য ধৈর্যের মাত্রা শূন্য হয়ে যাচ্ছে। তোর বোনের এই অবস্থা সহ্য করার সামর্থ্য আমার নেই। ওর চোখের দিকে তাকাতে পারি না আমি, নিজেকে বড্ড অপরাধী মনে হয়। প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে যুদ্ধ করে চলেছি, নিজেকে সামলাতে না পেরে সবসময় ওকে দূরে সরিয়ে রাখি। বুকে পাথর রেখে আর কতদিন চলবো? তোর বোনের কান্নায় আমার বুকের উপর জমানো পাথর পর্যন্ত গলে গেছে। আমি এমনই অভাগা যে মনের রাজ্যের রানীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না। ওর দুই চোখের পানি মুছে বলতে পারছি না, আজকের পর তোকে আমার কারণে কাঁদতে হবে না। ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না, আমি তোকে আকাশ সম ভালোবাসি। বনুকে সময় দিলে তো ওর মনটা একটু হালকা হতো। ওই দিন দেখলি তো তোর বোন কি করলো? তুই আমি এতবার বলার পরও বের হতে রাজি হলি না। আমি জানি ও আমার উপর রেগে আছে, আর কেন রেগে আছে সেটাও খুব ভালো করে জানি। তারপরও ওর রাগ ভাঙাতে পারছি না। রাগ ভাঙাতে গেলেই একের পর এক প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নগুলোর মিথ্যা উত্তর দিতে পারবো না। দরকার হয় দূরে থাকবো, তবু আমি ওকে আর কোনো মিথ্যে কথা বলবো না, এটা আমার প্রমিস। ফুপির বিষয়ে কি ভাবছো? সেটাই ভাবতেছি, কিভাবে ভাই বোনদের সামনাসামনি করবো আর কি রিয়াকশন হবে, এসব ভেবেই মাথা আউলে যাচ্ছে আমার। হালিমা খান দু ভাইয়ের জন্য কফি আর নুডলস নিয়ে আসতেই দু ভাইয়ের কথোপকথন থেমে গেছে। আবি নিজের ফোন হাতে নিয়ে চাপাচাপি করতেছে। কফি দেওয়ায় এক হাতে কফি নিয়ে অন্য হাতে ফোন ধরে তানভীরের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলো। মেঘ ঘুম থেকে উঠে মায়ের রুম থেকে বের হতেই সোফায় আবির আর তানভীরকে দেখে মাথায় ভালোভাবে ওনা দিয়ে মাথা নিচু করে চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তাকে বেনা ভেবেও নিজেকে আটকাতে পারল না, সিঁড়ি থেকে তাকালো আবিরের দিকে। নজর পড়ে সোজা আবিরের ফোনের ওয়েলপেপারের দিকে। গতকাল ফোন চেক করার সময় ওয়েলপেপারে এই ছবিটা দেখেছিল, যেখানে আবিরের গাল কান সহ মাথার একপাশ দেখা যাচ্ছিল। নিচু হয়ে কিছু করছিল। কল লিস্ট চেক করার তাগিদে ওয়েলপেপারের ছবিটা ভালোভাবে দেখতে পায়নি, তবে আজ আবিরের হাতে দেখা ফোনে ওয়েলপেপারটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটাতে আবির ঝুঁকে আছে, এক হাতে কোনো মেয়ের হাতের আঙ্গুলগুলো ধরে রেখেছে। সেই সাথে আবিরের ওষ্ঠাদ্বয় সেই হাতের উল্টো পিঠের ঠিক মাঝে বরাবর স্পর্শ করে আছে। সদ্য ঘুম থেকে ওঠা মেঘ ঘুমো ঘুমো চোখে ছবিটা দেখতে বুকটা স্যাত করে উঠল। নীরের দৃষ্টিতে তাকিয়ে রইল সে ছবির দিকে, যে আবির ভাইকে ঘিরে রঙিন স্বপ্নে বিভোর ছিল মেঘ। সেই আবির কোনো মেয়ের হাতে চুমু খাচ্ছে। ভাবতে মেঘের দম বন্ধ হয়ে আসছে। নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে নিজের রুমে চলে গেছে। চোখের সামনে থেকে সেই দৃশ্য যেন সরছে না। গতকাল আবির ভাই বলেছেন উনি বিবাহিত। মেঘ সে কথা বিশ্বাস করলো পুরোপুরি করেনি, তবে আজ প্রমাণ পেয়েছে, তাই অবিশ্বাস করার কোনো অপশন নেই। কানারাও আজ বিশ্বাসঘাতকতা করছে। কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না, গলায় আটকে আসছে কান্না। আজ পুরো টেবিল ফাঁকা, শুধু এক কোণে মেঘ বসে আছে। অনেকক্ষণ যাবতই মেঘ খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। আব্বু আর বড় আব্বুকে হোস্টেলের ব্যাপারটা কিভাবে বলবে সেটাই ভাবছে। স্যারের থেকে আনা হোস্টেলের ফর্মটা গত রাতেই পূরণ করে রেখেছে। এ বাড়িতে আর থাকবে না বলে মানসিক প্রস্তুতিও নিয়ে নিয়েছে। আস্তে আস্তে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো। মেঘ সবার আগে খাবার শেষ করে বসে আছে। কিভাবে বলবে এর সাহসটুকু হচ্ছে না। সামনে আবির বসা, এজন্যই মূলত আরও বলছে না।
আবির খাবার শেষ করে বেসিনের দিকে যেতেই মেঘ বলল, আব্বু, একটা কথা বলার ছিল। বলো আম্মু, কিছু লাগবে তোমার? প্রতিদিন বাসা থেকে ভার্সিটি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। আঙ্কেলকেও আমার জন্য গাড়ি নিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়। তারপর যানজট পেরিয়ে আবার বাসায় ফিরতে হয়। এত জার্নি করে আমারও খুব টায়ার্ড লাগে, পড়াশোনা হয় না ঠিক মতো। তাই বলছিলাম আমি হোস্টেলে সিট নিব, বান্ধবীদের সাথেই থাকবো, মাঝে মাঝে বাসায় এসে ঘুরে যাব। তানভীরের খাবার আটকে গেছে গলায়, চোখ বড় করে তাকিয়ে আছে মেঘের দিকে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো বেসিনের দিকে, আবির নেই। আতঙ্কিত হয়ে তানভীর ঢোক গেল। আবির পায়ে শনিনি ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান দুজনেই নীরব। মেঘ পুনরায় বলল, আমি স্যারের সঙ্গে কথা বলেছি, ফর্ম পূরণও করেছি। আপনারা অনুমতি দিলে আমি আজই ফর্ম জমা দিব। বলে মেঘ বাম হাতটা টেবিলের নিচ থেকে তুলে হাতে হোস্টেলের সেই ফর্মটা। তানভীর কিছু বলতে যাবে, তার আগেই আবির টেবিলের উপর পাশ থেকে ফর্মটা নিয়ে একটানে ছিঁড়ে ফেলেছে। আচমকা আবিরকে দেখে আটকে ওঠে তানভীর। সে ভেবেছিল আবির হয়তো চলে গেছে, কিন্তু আবির যে তার পেছনে দাঁড়িয়ে ছিল এটা তানভীর খেয়ালই করেনি। আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার করে ওঠে, কোন সাহসে তুই হোস্টেলে যাওয়ার অনুমতি চাচ্ছিস? কে তোকে এত সাহস দিচ্ছে? যে বা যারা তোকে উস্কাচ্ছে তাদের বলে দিস সব কয়টাকে আদমরা করে নিজের বাড়ি পাঠাবো। ঢাকা থেকে পড়াশোনা শেষ করতে হবে না, তোকে কিছু বলি না বলে যা ইচ্ছে করবি, জেদ দেখালি সব পেয়ে যাবি ভাবছিস? তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পড়াশোনা করলে এই বাড়িতে থেকেই করতে হবে। বাড়ির বাহিরে যেতে চাইলে পা দুটা ভেঙে ঘরে বসাইয়া রাখবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলেন, আবির, হচ্ছেটা কি? বাড়ির মেয়েদের সাথে উচ্চ স্বরে কথা বলবা না, যাও এখান থেকে। আবির আগে কটমট করতে করতে চলে যাচ্ছে আর বলছে, এরপরও যদি কেউ অনুমতি দেন এর ফল খুব খারাপ হবে। গতকালের মিনহাজের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। ওদের উস্কানিতেই মেঘ এসব করেছে, এটা বুঝতে বাকি নেই আবিরের। এদিকে তানভীর কি বলবে বুঝতে পারছে না। আবির এভাবে চিৎকার করলো, আব্বু বা বড় আব্বু কিভাবে রিয়াক্ট করবে এটা বুঝতে পারছে না। তারপরও তানভীর বলল, প্রয়োজনে আমি তোমাকে বাইকে দিয়ে আসবো। ক্লাস শেষে কল দিলে আবার গিয়ে নিয়ে আসবো, তবু হোস্টেলে যেতে হবে না। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকাতে পারছে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বলেন, থাক, তোমার আর নিয়ে যেতে হবে না। তোমাদের দুই ভাই বোনকে একসাথে যেতে দিব না, তাও আবার বাইকে। অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে থাকবা, নিজেও ব্যথা পাবা, সাথে আমার মেয়েটাকেও ব্যথা দিবা। দরকার হলে আমি আমার মেয়েকে নিয়ে যাব। পরিস্থিতি স্বাভাবিক করতে তানভীর ঠাট্টার স্বরে বলল, আপনি আমার এত অবিশ্বাস করেন? বাইকারদের উপর আমার বিন্দু মাত্র বিশ্বাস নাই। ভয় পাইয়েন না, আমার জীবন থাকতে আপনার মেয়ে আর আমার বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিব না আমি। এতটুকু বিশ্বাস রাখতে পারেন। মেঘ এবার ছলছল নয়নে তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর মেঘকে অনেক ভালোবাসে, এটা মেঘ বুঝতে পারে, কিন্তু আজ এত কনফিডেন্স নেই। আব্বুর সামনে এভাবে কথা বলছে দেখে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আচমকা আবির রুম থেকে কাজ ভাঙার শব্দ আসে। শব্দ শুনে মেঘ সেদিকে এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে ছুটে। তানভীরও খাবার রেখে বেসিনে হাত ধুতে যায়। রান্নাঘর থেকে মালিয়া খান আর হালিমা খান আর্তনাদ করে ওঠেন। ইকবাল খান উঠে যেতে চাইলে আলী আহমেদ খান আটকে দেন। গম্ভীর কণ্ঠে বলেন, এটা ওদের ভাই বোনের ব্যাপার, ওদেরকে বুঝে নিতে দাও। বড়রা সেখানে উপস্থিত থাকলে বিষয়টা আরো খারাপের দিকে যাবে। মালিয়া খান যেতে চাইলে ওনাকেও আটকে দেন। মালিয়া খান চিন্তিত কণ্ঠে বলেন, আবির যদি রেগে গিয়ে মেঘের গায়ে যদি হাত তুলে? তানভীর মাত্র কি বলল শুনলে না? বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিবে না। দেখি সে তার দায়িত্ব কতটা পালন করতে পারে। এদিকে মেঘ অন্তহীন পায়ে ছুটে যায় আবিরের রুমে। দরজা থেকে তাকাই ভেতরে। আবির তাকে রুমে ঢুকতে নিষেধ করেছিল, তাই সরাসরি ঢুকতে পারছে না। দরজা থেকে উকি দিতেই দেখে আবির বিছানার একপাশে বসে আছে, দুহাঁটুর উপর দুহাতের কয়েক জায়গায় ভাঙ্গা কাচের টুকরো লেগে আছে, সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। মেঘ সব ভুলে রুমে ঢুকে চিৎকার করে ওঠে, এটা কি করেছেন আপনি? ড্রেসিং টেবিলের ঠিক মাঝ বরাবর আবির ঘুষি দিয়েছে। অর্ধেক কাজ ভেঙে পড়ে গেছে আর অর্ধেকটা এখনো লেগে আছে।
মেঘ হাত থেকে কাজ ছোটাতে গেলে আবির নিজের হাত সরিয়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, ডোন্ট টাচ মি। মেঘ সেসব কথায় কান্না দিয়ে আবার এগিয়ে যায় আবিরের কাছে। দ্বিতীয়বারের মতো হাত ধরতে গেলে আবির 4 গুণ ভারী কণ্ঠে চিৎকার করে ওঠে। বললাম তো ছবি না আমায়। বলে পাশের টেবিলে থাকা কাচের গ্লাস ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের দিকে। এই দৃশ্য দেখে মেঘ আতঙ্কে 2 কদম পিছিয়ে যায়। ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। ড্রেসিং টেবিলের বাকি অর্ধেক কাজ সাথে গ্লাসের ভাঙা টুকরোতে ফুলে ভরে গেছে। মেঘ কপাল কুঁচিয়ে তাকিয়ে আছে আবিরের হাতের দিকে। কাচের টুকরোগুলো এখনো হাতে ঢুকে আছে, খোলার চেষ্টা করছে না। ফুলরে লাল টকটকে রক্তে ভেসে যাচ্ছে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় তানভীর রুমে ঢুকে আবিরের কাছে যেতেই আবির রাগী স্বরে বলল, তানভীর, তোর বোনকে এখান থেকে যেতে বল। তানভীর স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল। তুই রুমে যা, আমি মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল। ওনার হাতে কাজ। দেখছি, তুই যা প্লিজ। মেঘ রুম থেকে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে বেশ কয়েকবার তাকিয়েছে, চোখ ছলো ছলো করছে। সামান্য হোস্টেলে যাবার কথাতে আবির ভাই এভাবে রিয়াক্ট করবেন মেঘ ভাবতেও পারেনি। আজ ভার্সিটিতেও যায়নি। মিনহাজ, সাদিয়া, মিষ্টি অনেকবার কল দিয়েছে, কলও রিসিভ করেনি। তানভীর আবিরের হাত পরিষ্কার করে একজন ডাক্তার এনে ব্যান্ডেজ করিয়েছে। মেঘ সারাদিনও রুম থেকে বের হয়নি। সন্ধ্যার পর তানভীর মেঘের রুমে আসছে। ভাইয়াকে দেখতে গিয়েছিলি? না, উনি বারণ করেছেন যেতে। তখন তোর আগে বারণ করেছে, একবার গিয়ে দেখে আসিস। আমি যাব না। কেন? উনি আমায় ওনার রুমে যেতে বারণ করেছেন, ওনাকে ছুতে নিষেধ করেছেন। আমি কেন যাব ওনাকে দেখতে? এত রাগ জেদ ভালো না বনু। আমাকে বলছো কেন রাগ জেদ ভালো না? এগুলো তোমার ভাইকে বলো কি। তানভীর উঠে যেতে যেতে তপ্ত স্বরে বলল, থাক তোরা তোদের রাগ নিয়ে, আমার গিয়ে। মেঘ মিহির কণ্ঠে ডাকলো, ভাইয়া কি? একটা কথা জিজ্ঞেস করি। কর। আবির ভাইকে বিবাহিত? তানভীর ভুর কুচকে প্রশ্ন করে। তোকে কে বলেছে? আবির ভাই। ভাইয়া তোকে এই কথা বলেছে? হ্যাঁ। ভাইয়া তোকেই বলেছে? ঠিক আমাকে না, মালা আপুকে মেসেজে বলেছে। পরে আমি জিজ্ঞেস করছি, তখন বলছে হ্যাঁ বিবাহিত। ও আচ্ছা, মালা ভাইয়াকে অনেকদিন যাবৎ ডিস্টার্ব করে, পিছু ছুটাতে বাধ্য হয়ে থাকতো বিবাহিত বলেছে। আমাকেও তো বলেছে, আমি কি ওনাকে ডিস্টার্ব করি নাকি? ধুর পাগলি, তোকে তো মজা করে বলেছে। আর বাচ্চা? তানভীর কপাল গুটিয়ে আহম্মকের মতো প্রশ্ন করলো। কিসের বাচ্চা? উনি যে বললো ওনার একটা বাচ্চা আছে। হাই আল্লাহ, ভাইয়া বলেছে আর তুই বিশ্বাস করে ফেলেছিস? তোর সাথে ফাইজলাম করেছে পাগল। এসব চিন্তা বাদ দিয়ে ভাইয়াকে দেখে আসিস। তানভীর চলে গেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, কিন্তু মনের ভেতরের অস্বস্তি কাটল না। আবির ভাইয়ের ফোনের ওয়েলপেপারটা বারবার চোখে ভাসছে। যদি বিবাহিত না হন, তবে ওই ছবিতে মেয়েটাকে আগে একবার আবির ভাইয়ের ওয়েলপেপারে একটা মেয়ের ছবি ছিল, ওই মেয়েই বা কে? অনেকক্ষণ ভাবনা চিন্তা করে শেষমেশ আবিরের রুমের সামনে আসলো। দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে। আবির ঘুমোচ্ছে, তাই ভেতরে ঢুকছে না। এক দৃষ্টিতে চেয়ে আবিরকে দেখছে। এত রাগ, অভিমান, ক্ষোভ সব কিছুর পরেও ওনার প্রতি এক অন্যরকম টান কাজ করে। এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানাবে। 10 মিনিট পর আবির সজাগ হয়েছে। দরজায় মেঘকে দেখে আস্তে করে বলল, ভেতরে আয়। পুরুষালী কণ্ঠ মস্তিষ্কে পৌঁছাতেই মেঘের ঘোর কেটে যায়। ধীরপায়ে রুমে ঢুকে দাঁড়িয়ে আছে দেখে আবির বসতে বলল। মেঘ চেয়ারে বসতে গেলে আবির বিছানার পাশে দেখিয়ে বলল, এখানে বস। মেঘও আবিরের কথা মতো আবিরের মাথার কাছে বসলো। দুজনেই বেশ খানিকটা সময় নীরবতা পালন করলো। অবশেষে মেঘ নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করলো, হাতে কি ব্যথা আছে? কম। ওষুধ খাইছেন? না। কেন? এমনি, ইচ্ছে হয়নি। ওষুধ খেতে কি কারোর ইচ্ছে হয়? কি জানি। আপনি তো এমন ছিলেন না, এমন হচ্ছেন কেন? কেমন হচ্ছি? ভণ্ড। মনে হয় তোর ছোঁয়া লেগে হইতেছি। আমি মোটেই ভণ্ড না। মাঝে মাঝে একটু ভণ্ডামি করিস আর কি। আবির ভাইয়ের মায়াবী কণ্ঠে শুনে মেঘের সব অভিমান গলে গেছে। মুখ গোমরা করে ডাকলো, আবির ভাই। আবির দৃষ্টি সরাসরি মেঘের চোখে পড়ে। চাউচে হয় দুজনের। এবার আবির হুম না বলে ভুরুজোড়া পরপর দুবার নাচায়।
আবিরের এমন কাণ্ডে মেঘ নিঃশব্দে হেসে মাথা নিচু করে ফেলে। আবির ভাইয়ের এমন চাহনি প্রতিবার মেঘকে লজ্জায় আড়ষ্ট করে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, কিছু বলবি? মেঘ উপনিস মাথা নাড়ে। আবির বলে, বল। আপনি কি সত্যি বিবাহিত? হয়তো। বাচ্চা? প্ল্যানিং করব ভাবছি। মানে কি এসবের? বিয়ে করেছি, বাচ্চার প্ল্যানিং করব না? কাল যে বললেন বাচ্চা আছে। ওটা তো কল্পনায়। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফাজলামি বন্ধ করুন। ভাইয়া বলছে আপনার বউ বাচ্চা কিচ্ছু নাই। না, এ হতে পারে না। আমার বউ আছে, কল্পনায় বাচ্চাও আছে, আরেকটা প্ল্যানিং করব ভাবছি। ফাজলামো বাদ দিন, সত্যি করে বলুন প্লিজ। আচ্ছা, তুই না আমায় বিশ্বাস করিস না, তাহলে এই কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছিস কিভাবে? তার মানে ভাইয়া যা বলছে তা সত্যি? আল্লাহ জানেন। আবিরের ওয়েলপেপারের ছবিটার কথা ভেবে মেঘ পুনরায় ডাকে, আবির ভাই, হুম। আপনার ওয়ালপেপারের ছবিটা কার? আমার কেন? আপনার তো জানি, কিন্তু মেয়েটা কে? মেয়ে আসলো কোথা থেকে? আমি দেখেছি। আবির পাশ থেকে ফোনের লক খুলে মেঘের দিকে ধুলো। ছবিটাতে আবির ঝুঁকে জুতার ফিতা বাঁধছিল। আবিরের থেকে কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের হাতে চুমু খাচ্ছে। ওয়েলপেপারটা দূর থেকে দেখলে মনে হবে আবিরে মেয়েটার হাতে চুমু খাচ্ছে। মেঘ ছবিটা দেখে আবিরের দিকে ফোন দিয়ে বলল, ওয়ালপেপার দেওয়ার মতো আর ছবি নেই আপনার? এটা আছে। চেঞ্জ করবেন। ওকে ম্যাম। মেঘ নিশ্চুপ, নিজের পচা চিন্তা ভাবনার জন্য লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, আসছিস যখন এক কাজ কর, কি? ওইখানে তেল আছে, আমার চুলে তেল দিয়ে দে। আমি? তোকে? আমার যে বউ আছে এটা তো তুই মানতেছিস না, এখন দিয়ে দে তেল। আপনাকে ছুতে নিষেধ করেছিলেন, হয়তো ভুলে গেছেন। চুলে তেল দিলে তো স্পর্শ করতে হবে। ও আচ্ছা, তার মানে ছবি না বলে মন স্থির করেই ফেলছিস? জি। এত জেদ কোথায় থাকে তোর? জানি না। আবির বাম হাতে মেঘের ডান হাত টেনে নিজের কপালের উপর রেখে বলল, দেখ গায়ে কত জ্বর, মাথা ব্যথায় তাকিয়ে থাকতে পারছি না। তারপরও তুই যদি জেদ নিয়ে থাকতে চাস, আমার কিছুই বলার নেই। মেঘ তাড়াতাড়ি গিয়ে তেলের বোতলটা নিয়ে আসছে। এতক্ষণ গা ছুঁইনি বলে জ্বরের মাত্রা বুঝতে পায়নি। অল্প অল্প করে তেল হাতে নিয়ে আবিরের চুলে মেসেজ করে দিচ্ছে। আবির অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘের নজর পড়তে মেঘ হালকা ধমকের স্বরে বলল, মাথায় না ব্যথা? চোখ খুলে রেখেছেন কেন? আবির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ বেশ খানিকক্ষণ চুলে ম্যাসেজ করে মাথা টিপে দিয়েছে। চোখ বন্ধ রাখতে রাখতে আবির কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। মেঘ 10 মিনিট চুপচাপ বসে রইল। কি করবে বুঝতে না পেরে ভাবলো রুমে চলে যাবে। যেই না উঠতে যাবে অমনি আবির কাঁধ হয়ে মেঘের হাত জড়িয়ে ধরেছে। আবির জ্বরের ঘরেই বিড়বিড় করতেছে। তুই যাইস না প্লিজ। মেঘ দুবার আবিরকে ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। জ্বর বাড়তেছে, জলপট্টি দিবে যে তার ব্যবস্থাও নেই। আবির হাত আঁকড়ে ধরে উঠতেও পারছে না। আবিরের মাথায় হাত বোলাচ্ছে, আবিরকে ডাকছে, কিন্তু আবিরের কোনো সাড়া নেই। কপালের গলায় হাত দিয়ে মেঘ বারবার জ্বর পরীক্ষা করছে। দিশা ভিসা না পেয়ে মেঘ নিজের গাল আবিরের কপালের সঙ্গে মিশিয়ে রেখেছে, যেন গায়ের তাপ কিছুটা হলেও মেঘের শরীরে চলে আসে। মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই, কিন্তু হৃদয় তোলপাড় কোনো ক্রমে সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রকে কম্পিত করছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, যা আবিরের নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে, ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না, বরং ক্রমে ক্রমে বেড়ে চলেছে। মেঘ যে নিচে গিয়ে বড় মুখে ডাকবে এই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে আসছিল, আবিরের ফোনে লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়তেছে দেখে দুরু দুরু বুক কাঁপছে, চোখে মুখে চিন্তার ছাপ। আবিরের অকমর্ষাৎ কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আখি জোড়া প্রশস্ত হয়ে গেছে। এই বুঝি কোটো ছেড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনও থেমে গেছে।
জ্বরের ঘরে আবির বালিশ থেকে সরে মেঘের উড়ুতে শুয়েছে, এক হাতে মেঘের কোমর আঁকড়ে ধরেছে। আবিরের মুখ ঠিক মেঘের উদরের সঙ্গে মিশে আছে। আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় উদর স্পর্শ করছে। এতেই মেঘ পাথর বনে গেছে। এতটা সময় নিঃশ্বাস আটকে ছিল, শেষ পর্যায়ে ভেতরে আটকানো নিঃশ্বাসটুকু খুব জোরে ছাড়ে। বক্ষ পিঞ্জরে আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে। আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের উদর স্পর্শ করছে, আর মেঘের ছোট্ট দেহ প্রতিবার কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরো হতভম্ব হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, বারবার ঠোক গিলছে, অবিরত কাঁপছে দুহাত। আবির জ্বরে ঘরে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন কল্পনা অতীত কাণ্ডে মেঘের হৃদস্পন্দনে মাত্রা বেড়ে আকাশ ছোঁয়ার পথে। জানালা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে। বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে, তুই তো আবির ভাইয়ের প্রণয়ের অনলে পুড়াইতে চাস, তুই তো আবির ভাইয়ের অনলে পড়তেই চাস, তবে কিসের এত অভিসংখ্যা। মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ের জ্বরের তপে মেঘের পেট পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘরে আবির আবল তাবল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাঁপা কাঁপা হাতে আবিরের মাথায় আলতোভাবে স্পর্শ করেছে। গলা খাকারি দিয়ে কোমল কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির উত্তর দেওয়ার অবস্থাতে নেই, ঘরের মধ্যে কিসব বলেই যাচ্ছে। মেঘ কান পেতে শুনেছে, বুঝতে চেষ্টা করছে আবির কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে। আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে। এমন কথা বলবেন না প্লিজ, কিছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন, আপনার কিছু হতে দিব না আমি। বেশ খানিকক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামলো। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাত, তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের এই অবস্থা দেখলে বড় আম্মুর শরীর আরো খারাপ হবে, এভাবে আর ডাকিনি। ছুটে গেল তানভীরের রুমে। তানভীরও বাসায় নেই। মেঘ নিজের রুম থেকে ওষুধ আর ফোনটা নিয়ে তানভীরকে কল করতে করতে আবিরের রুমে গেল। তানভীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। অনেকক্ষণ ডাকার পর আবিরের একটু হুঁশ আসছে। মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে পড়ে রইল। জ্বর মাথায় উঠে গেছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তেই পট্টি গরম হয়ে যায়, তাই বারবার পাল্টাতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আবির হঠাৎই চোখ মেলো। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশ ফিরেছে। সরাসরি মেঘের চোখের দিকে তাকালো। শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গেছে। মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসলো। মেঘ পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে? কিছু না, আর পট্টি দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবিরের হাসি ঠোঁট থেকে সরছে না, বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে। আবিরের ওষ্ঠধৈ মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। মেঘ এমনভাবে আবিরের যত্ন নিচ্ছে, ঠিক যেন ঘরের বউ। আবির জ্বরের ঘোরও মেঘের চিন্তায় বিভোর হয়ে আছে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞেস করলো, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জ্বরের কারণে আটকে আটকে বলে, বলতে তো চাই। বলুন। না থাক, কিছু না। বলুন। বাদ দে, জলপট্টি দিতে হবে না, একটু শান্ত হয়ে বস। হাত নাড়াচাড়া করছিস, পরে হাত ব্যথা করবে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের হাত নিয়ে ভাবুন। আমার হাত ঠিক হয়ে যাবে। মেঘ হঠাৎই মায়াবী দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের দুচোখ ছলছল করছে। বুকে চাপা পড়া কষ্টে ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আবিরের নজরও ঠিক মেঘের চোখ পরপর। অষ্টাদশীর মায়াবী দৃষ্টি আবিরের বুকে দ্রিম দ্রিম কম্পনের কারণ। অনুভূতি লুকাতে অক্ষম। জ্বরের কারণে আবিরের হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুলে হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল, আপনি এমন কেন করেন? আবির ক্ষীণ হেসে প্রশ্ন করে, কেমন করি?
নিজেকে এত আঘাত করেন কেন? সকালে এভাবে হাত না কাটলে তো এখন জ্বরটা উঠতো না। রাগ কন্ট্রোল করতে পারি না, এতে আমার কি দোষ? এত বড় ছেলে হয়েও রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমায় জেদ কমাতে বলেন। তোর জেদটা কমালেই আমার রাগ কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না। জ্বর তো এখন কমেছে, তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছি না, শীতের রাত এমনিতেই ঠান্ডা অনেক, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে? আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? ভাইয়া বলছিল বলেই আসছি, আর আমি না আসলে তো জানতামও না যে আপনি জ্বরে পড়ে আছেন। ওষুধ পর্যন্ত খাননি, ওষুধটা খেয়েছেন বলেই জ্বরটা একটু কমেছে। তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু আম্মু সবাই ঘুমেছিল, তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলছি ভাইয়া আসতেছে। বাসায় কেউ অসুস্থ হলে কি দেখাও যাবে না? আচ্ছা বাবা, সরি, আর কিছুই বলবো না তোকে। কিছু বলতে হবে না, কি খাবেন সেটা বলুন, খাবার নিয়ে আসি। কিছু খাবো না, মাথায় প্রচণ্ড ব্যথা করছে, তুই শুধু মাথায় হাত বুলিয়ে দে তাহলেই হবে। মেঘ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় আবির ভাইয়ের চুলে হাত দেওয়ার কত ইচ্ছে ছিল, কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুঁতে পারতো না। আজ আবির ভাই নিজে সেই অধিকার দিয়েছেন। মেঘ আবিরের মলিন চেহারায় তাকিয়ে ঈষৎ হাসল। আবিরের চোখ বন্ধ। মেঘ এক দৃষ্টিতে আবিরের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবনের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যের একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্নের দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। অষ্টাদশীর মণিকটায় একমাত্র আবির ভাইয়ের বসবাস। তখনই তানভীর রুমে ঢুকে আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মাথায় হাত বোলাচ্ছিল। তানভীর হুট করে রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানভীর আস্তে করে গলা খাকারি দিতে মেঘ আটকে ওঠে। আবিরের থেকে কিছুটা দূরে সরে বসে। তানভীর কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, ভাইয়ার জ্বর কি কমেছে? মেঘ ছোট্ট করে বলল, অনেকটা কমেছে। তানভীর আবিরের কপালে আর গলায় হাত রেখে জ্বরের মাত্রা বোঝার চেষ্টা করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানভীর রুম হতে বের হতে হতে মুচকি হাসলো। সে এটাই চাইছিল। সকাল থেকে সারাদিন আবিকে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। মিনাজের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকে বেশি রাগ উঠেছিল মেঘের প্রতি। আবি যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করে সবার সামনে বাড়ি ছাড়ার কথা বলে ফেলেছে। আবির মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে সম্পর্ক ঠিক করতে। অন্যদিকে মেঘ কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এজন্যই মূলত আবিরের রাগ কন্ট্রোলের বাহিরে চলে গেছে, আর আব্বু চাচুর সামনে যা তা বলে ফেলেছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচু এই ঘটনাটা কিভাবে নিয়েছে বা এর পরিণাম কি হতে চলেছে। মেঘের ভুল আর অন্যায়গুলো তানভীর খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে, যদি মেঘের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলে, তাহলে আমার নিজের মেঘাকে নিয়ে তোর হোস্টেলে দিয়ে আসবো। এক প্রকার বাধ্য হয়ে আবির সত্য মেনে নিয়েছে। শত রাগের পরও মেঘকে না দেখে আবির থাকতে পারবে না। গত 7 বছর অনেক কষ্টে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর সম্ভব না। এখন কয়েক ঘন্টা মেঘকে না দেখলে ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণে অকারণে বারবার নিচে আসে যেন মেঘকে এক পলক দেখতে পারে। তানভীর রুমে চলে গেছে। মেঘ খানিকটা সময় মাথা নিচু করে বসে রইল, নির্লজ্জের মতো আবির ভাইকে দেখছিল। এটা ভাইয়া দেখে ফেলেছে ভেবে লজ্জায় মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যেই পাশ ফিরতে বালিশের উপর রাখা মেঘের হাত আবিরের গাল স্পর্শ করে। আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেঘের গাত্রে শিহরণ জাগে। শিরা উপসেই তুফান শুরু হয়ে গেছে। হুটহাট আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শ মেঘের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। হাত সরিয়ে মুগ্ধ আঁখিতে তাকিয়ে রইল আবিরের অন্য পাশের গালে। আবির কখনো ক্লিনসেপ করে না, ছোট্ট করে কেটে রাখে দাড়ি। সপ্তাহখানেক আগে হয়তো কাটিয়েছিল, এখন কিছুটা বড় হয়েছে। খোঁজে খোঁজা দাড়ি সহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি, মুগ্ধতায় পরিপূর্ণ গাল মেঘের হৃদয় সমস্ত প্রাচীর ভেঙে দিচ্ছে।
ইহ জগতে আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর কোনো দিকে তাকাতে পারছে না। মেঘ আস্তে করে আবিরকে ডাকলো, কিন্তু সাড়া নেই। সকালের ঘটনায় শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাছাড়া কিছুদিনের দৌড়াদৌড়িতে আবিরের শরীরটাও বেশ দুর্বল, ঠিকমতো খায় না, নিজের যত্ন নেয় না, তারপর জ্বর, সব মিলিয়ে ক্লান্তিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রেয়সীর সঙ্গ পেয়ে আবিরের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। মেঘ আবিরের মাথায় হাত বুলিয়ে দেওয়ায় আবিরের মনে হচ্ছিল ইহ জগতে আর কিছুই প্রয়োজন নেই তার। এভাবে তার স্পেরোকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিবে সে। আবিরের সারা শব্দ না পেয়ে মেঘ দ্বিতীয় এবং তৃতীয়বার ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। মেঘ ধীরে ধীরে বিছানা থেকে নেমে আবিরের গালে টুক করে কিস করে রুম থেকে ছুটে পালায়। বেলকুনিতে যেতেই আর একটুর জন্য তানভীরের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। তানভীর সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করলো, এভাবে ছুটছিস কেন? কি হয়েছে? কিছু না বলে মেঘ নিজের রুমে চলে গেছে। তানভীর আবির রুমে ঢুকতে দেখে আবির গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। তানভীরকে ঢুকতে দেখি আবির তৎক্ষণাৎ হাত সারিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তানভীর ঠাট্টার স্বরে বলল, আমি কি অসময়ে চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে লেপের নিচে মুখ লুকিয়েছে। তানভীর হাসতে হাসতে বলল, নববধূ এত লজ্জা পাবে না, তুমি যতটা লজ্জা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিছু বুঝি নাই, চিল। আবির লেপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বা কি? আমি কি অবৈধ কিছু করছি নাকি? না, একদমই না। তানভীর একটু থেমে সিরিয়াস মুডে বলল, থ্যাঙ্কস ভাইয়া, বিশ্বাস করো তোমাদের দুজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। সবসময় এভাবেই থেকো প্লিজ। ভাই রে, এভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর বোনের যন্ত্রণায় আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপরও কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নিব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলে, হাতের কি অবস্থা? ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষেই আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণে এমনিতেই বনুর মেজাজ বিগড়েছিল, তার মধ্যে তুমি বিবাহিত এই কথা কেন বলতে গিয়েছিলাম? তারপরও তুমি নাকি এক বাচ্চার বাপ, এসব বলেছো কেন? এজন্যই জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গেছি আর আসছি। এর মধ্যে তোর বোন আমার ফোন চেক করে ফেলছে, মালাকে পাঠানো মেসেজ দেখছে। কতটুকু পড়তে পারছে জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেয়া, ওই ছবিও নিশ্চয়ই দেখছে। কতটুকু কি দেখছে তা বোঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলছি। তোর বোনের রিয়াকশন দেখে বুঝছি ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপার দেখছে মানে ওরে আর কোনোভাবেই কিছু বিশ্বাস করাতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করাইতে হয়েছে। ওই ছবিটা ওয়ালপেপার দিয়েছি যাতে তোর বোন ভুল না বুঝে। ভাগ্য ভালো দূর থেকে তোর বোন ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট করা ছবি। তানভীর হাসতে হাসতে আবিরের উপর গড়িয়ে পড়ছে। তানভীরের অট্টহাসি দেখে আবিরের ভুরু যুগল কুচকে আসে, কণ্ঠ খাদে নামিয়ে হুঙ্কার দেয়, পাগলের মতো হাসছিস কেন? তানভীরের হাসি থামছে না। হাসতে হাসতে কোনো মতনে বলল, আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কি না জানি না, আমি তো ওকে আমার বউ মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষটাও তার বউয়ের সামনে নাথিং। এর একটাই কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে তারা বউকে ভালোই বাসে না, পছন্দ তো একজনকে করিসই, দেখবি রাজনৈতিক ক্ষমতার দাপট তার সামনে কিছুই না। তানভীরের হাসি থেমে গেছে। সত্যি তাই, বন্যার প্রতি যবে থেকে ইমোশন কাজ করে তবে থেকে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে তানভীর। কেন করছে সে নিজেও জানে না। দুদিন কেটে গেছে, মেঘ এই দুদিন ক্লাসে যায়নি, কারোর সাথে যোগাযোগ করেনি। মিনহাজ কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিমও কল করেছে, কিন্তু মেঘ কারোর ফোন ধরেনি। রাগ তার নিজের প্রতি। ওদের উস্কানিতে নিজের গলে যাওয়া একদমই উচিত হয়নি। আজ ভার্সিটিতে আসছে,
অনেকদিন পরও বন্যা আজ ক্লাসে আসছে। বন্যাকে দেখে মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতেই সকলে এক জায়গায় জড়ো হয়েছে। কি রে এতগুলো কল দিলাম ধরিস না কেন? তোকে এতগুলো কল মেসেজ দিলাম, কোথায় নিখোঁজ হয়ে গেছিলি? কোথাও না। কি রে, কি হয়েছে? কোনো সমস্যা? আমার জীবনটাই সমস্যায় ভরপুর। হয়েছে কি বলতো? আমি ভাবছিলাম হোস্টেলে সিট নিব। ওরা সবাই বলতেছিল হোস্টেলে আসলে ভালো হবে। তাই ফর্ম নিয়ে গিয়েছিলাম। ফর্ম পূরণ করে পরদিন আব্বু আর বড় ভাইয়াকে বলেছি। ওনারা কিছু বলার আগেই আবির ভাই ফর্ম ছিঁড়ে চিল্লাচিল্লি শুরু করছেন। এমনকি আমার পা ভাঙার হুমকি পর্যন্ত দিয়েছেন। বড় আব্বু আবির ভাইকে ধমক দিয়েছে। ওই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিল ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলছে। 3 দিন ধরে হাত ব্যথা আর জ্বরে ভুগতেছে। আজ দেখছি এ অবস্থাতেই অফিসে যাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম, বন্যা সকলেই পূর্ণ মনোযোগ দিয়ে সবটা শুনল। বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, তোর বোন বিরাট সাহস হয়েছে। তুই জানিস ছোট থেকে তোরে কিভাবে বড় করছে? প্রয়োজন ছাড়া এক পা এদিক সেদিক যেতে পারিসনি। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দিবে? আর তুই অনুমতি চাইতেই বা গেলি কোন সাহসে? তোরে মেয়েরা আত্মরা করেনি সেই কপাল। তুই আমায় একটাবার কল দিতি, আমি ডিরেক্ট নিষেধ করতাম তোকে। আমি কিভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের ওপর রাগ করেই তো চলে আসতে চাইছিলাম। মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, তুই হোস্টেলে আসলে বেটার কি সমস্যা? বেটা বিয়ে করতে পারে, বাচ্চাও থাকতে পারে, কিন্তু তুই হোস্টেলে আসবি তাতে এত হাঙ্গামা? আসলে পুরুষ জাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলেই চলে আসতাম। দেখ, মিষ্টি সব ছেলে কিন্তু খারাপ না, দেখিস না আমি কত নিষ্পাপ। আমিও। কি বলছিস তুই সেসব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কি শুনছি মেঘ? উনি সেদিন বলেছিলেন উনি বিবাহিত, বাচ্চা আছে। তারপর জানছি আমার সাথে ফাজলাম করছে। আজকে ফাজলামো করে বলতেছে, 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসছে। পরে চিল্লাবি না বলে রাখলাম। এই মিষ্টি, চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে কি সারা দুনিয়ার মানুষের ব্রেকআপ করিয়ে বেড়াবি নাকি? আমি চাই না আমার ফ্যানরা কেউ ফালতু ছেলেদের জন্য নিজের জীবনটা নষ্ট করুক। আবির ভাই মোটেই ফালতু ছেলে না, বাদ দে। আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলবি না। আমার আবির ভাই ভালো হলেও আমার, খারাপ হলেও আমার। হইছে? বেটা বিয়ে করে ফেলছে শুনে সেই দিন তুই কিনা কান্নাকাটি শুরু করছিলি, মনে নাই? এখন আমাদের দোষ। ও দিনে 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে, 100 বার হাসে, তাই বলে তোরা ওকে আরও উস্কাবি? আমি 2 দিনের জন্য বেড়াতে গেছি কি না, আমার বেবিটার ব্রেন ওয়াশ করা শুরু করে দিয়েছিস। আমার তো চাই তোর বেবিটা হাসি খুশি থাকুক। তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমারও। দেখলাম তো কেমন খেয়াল রাখছিস। ভাষাই দিয়ে নিজেরা তো বিরাট শান্তিতে আছিস। যা, ঝড় গেছে তো আমার বেবিটার উপর দিয়ে গেছে। আবির ভাই বলছে যারা আমাকে উস্কাইছে তাদের সব কটাকে আধমরা করে নিজের বাড়ি পাঠাতে। একদম ঠিক আছে, এদের মারাই উচিত। বন্যা, তুই এভাবে বলতে পারলি? তুই আমার সঙ্গে কথাই বলিস না, বদমাইশ পোলা। মনে হয় তোর আবির ভাইয়ের সেটা আমার ভয় পাইছি বলিস আসছে। দেখবো নে তোর ভাইয়ের কত পাওয়ার আর আমার ভাই ব্রাদের কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলল, এই গর্জনটা আবির ভাইয়ে বা তানবীর ভাইয়ের মুখোমুখি হওয়ার পর যেন থাকে। চল মেঘ। মেঘকে নিয়ে বন্যা চলে গেছে। মেঘ বন্যাকে সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথাই বারবার বলেছে, তুই আমাকে একটাবার জানাতে পারতিস। তুই জানিস তুই বাড়ির প্রত্যেকটা মানুষের কলেজের টুকরো, তারপরে এমন কাণ্ড কেন ঘটালি? আবির ভাই না চিল্লালেও তোর ভাই, আব্বু বা বড় আব্বু নিশ্চয়ই রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজেই বিরক্ত। বন্যাও আর বেশি কিছু বলেনি। মেঘকে বিদায় দিয়ে নিজেও বাসায় চলে গেছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে আসছে। হাতে এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং। গত 3 বছরের অর্ডারের সমতুল্য এই একটা অর্ডার।
সব কিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানি দেশের সেরা 5টা কোম্পানির মধ্যে একটা হবে। তাই হাতের দুরবস্থা নিয়েও আবির অফিসে আসছে। টানা 1.5 ঘন্টা মিটিং চলো। আবির নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিটিং শেষে ওনারা ডিল কনফার্ম না করেই চলে গেছেন। বলেছেন পরবর্তীতে কল দিয়ে জানাবে। তাই সকলে একটু টেনশনে আছে। আবির আব্বুর থেকে বিদায় নিতে গেলে আলী আহমেদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বলল, শোনো আবির, নিজের রাগ যদি নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনে সফল হতে পারবে না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবে জানে ওই দিনের বাড়ির ঘটনায় ক্ষোভ প্রকাশ করবেন আলী আহমেদ খান। চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করার নেই তার। আলী আহমেদ খান পুনরায় বললেন, বাইরে যাই করো না কেন, বাসায় অন্তত পক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবা। ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার উপর বাকিরা নির্ভর। তানভীরের মতো মেঘ, মিম আদি 3 জনকে আগলে রাখার দায়িত্বও তোমার। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার উপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমার তাদের সাথে সফটলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালেও তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক, আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা থেকে দূরে সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে রাগ দেখিয়ে ওদের সাথে কখনো দূরত্ব বাড়িও না। আমি যে ভুল করেছি, আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খানবাড়িতে পুরো দায়িত্ব তোমার, তাই তোমাকে যেমন শক্ত তেমন কোমল হতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এখন যেতে পারো। জি আচ্ছা। বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতে দুরবস্থার জন্য বাইক নিতে পারেনি। রিক্সা করে নিজের অফিস হয়ে বাসায় আসছে। সন্ধ্যার কিছুক্ষণ পরেই আলী আহমেদ খান, মোজাম্মেল খান হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরছেন। ইকবাল খান সিলেটে আছেন। বাড়িতে ঢুকে সবাইকে ডাক শুরু করলেন। মেঘ, মিম, আদি, তানভীর, আবির সহ সকলে নিচে আসছে। আলী আহমেদ খান হাস্যোজ্জ্বল মুখে বলেন, কংগ্রাচুলেশন মাই বয়, অর্ডার কনফার্ম, আই এম প্রাউড অফ ইউ। আবিরও হাসি মুখে থ্যাংক ইউ জানালো। সকলে বেশ খুশি। সবাইকে মিষ্টি দেওয়া হলো। আলী আহমেদ খান নিজে আবিরকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। অবশেষে আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বলেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি কাজে এত মনোযোগী হয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। আবির মৃদু হেসে বলল, দোয়া করবেন আমার জন্য। মোজাম্মেল খান বলেন, ফি আমানিল্লাহ, দোয়া করি যেন সব সময় সব জায়গায় তুমি সফল হতে পারো। আলী আহমেদ খান শুধালেন, আজকে এই খুশির দিনে তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। আবির ঢোক গিলে হাসার চেষ্টা করলো। খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিচ্ছু চাই না, তবে একদিন চাইবো, এমন কিছু চাইবো যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেদিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করেই আবির নিজের রুমে চলে গেছে। মেঘ আহমুকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথা কিছুই মাথায় ঢোকেনি। কেউ কিছু দিতে চাইছে, নিয়ে নিলেই তো ঝামেলা শেষ। প্যাচ লাগাতে হয় কেন? মেঘ এটাই ভেবে পায় না। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানও মুখ চাওয়াচাই করলেন। আবিরের মা, মেঘের মা আর মিমের মাও নিজেদের মধ্যে কথা বলাবলি করছেন। মিম মেঘকে প্রশ্ন করলো, আপু, তোমা যদি বলতো যা চাও তাই পাবা, তাহলে কি চাইতা? মেঘ মনে মনে বলল, আবির ভাইকে চাইতাম। আবির ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। মিম পুনরায় ডাকে, আপু বলো না কি চাইতা? জানি না বলে মেঘ নিজের রুমে চলে যাচ্ছে। মিম তারপরও মেঘের পিছন পিছন ছুটছে। তানভীর এতক্ষণ যাবৎ নীরব ভূমিকা পালন করছিল, চলে যাবে কিনা সেটাও বুঝতে পারছে না। মেঘ মিম চলে যাওয়ার নজর পড়ে তানভীরের দিকে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখন কিছু লাগবে না বলে গেল, তোমার কি কিছু লাগবে? তানভীর এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলল, বউ লাগবে? দিবেন এনে? ভাইয়েরও বউই লাগবে। 2-3 দিন পর বিকেলে আবির, তানভীর কেউ বাসায় নেই। মেঘ আর মিম টিভি দেখতেছিল। মালিয়া খান আর আকলিয়ামা খান রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন। তখনই জান্নাত বাসে আসে। গেট থেকে বলে, মেঘ মিম সহ রান্নাঘরে থাকা 2 কর্তীর নজর পড়ে মেন গেটের দিকে। মেঘ জান্নাত আপুকে দেখে আশ্চর্য নয়নে তাকায়।
তৎক্ষণাৎ সোফার উপর দিয়ে লাফিয়ে ছুটি গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাত তো মেঘকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো ভাবি? জান্নাত হাসি মুখে উত্তর দেয়। মেঘ আস্তে করে শুধোয়, ফুপি কেমন আছেন? আরে জান্নাত যে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো। খুব ভালো করেছো, ভিতরে আসো। এই মেঘ, ভিতরে নিয়ে যা। এখানেই দাঁড়া করিয়ে রেখেছিস? জান্নাত সোফায় বসলো। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গেছে। মেঘ জান্নাতের পাশে বসে ফিসফিস করে সব প্রশ্ন করছে। আসিফ ভাইয়া কবে আসবে, কেমন আছে, বাকিরা কেমন আছে থেকে শুরু করে এটা সেটা জিজ্ঞেস করে যাচ্ছে। জান্নাত আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। মেঘ হঠাৎই প্রশ্ন করলো, আপু তুমি যে বিবাহিত এটা বলবা না কেন? আবির ভাই জানে তুমি বাসায় আসবে? ওনারা হঠাৎ ফুপ্পির বাসায় কেন? মেঘ উত্তেজিত কণ্ঠে বলে, কি আমায় একদিনও নিয়ে যায় না কেন? দেখেছো, তারপরে আমায় নিয়ে যান না। আজকে আসুক বাড়িতে। এর মধ্যে মালিয়া খান নাস্তা নিয়ে আসছেন। পাশের সোফায় বসে জান্নাতকে ভালোভাবে পরখ করছেন। ওনার সেই অনেক দিনের ইচ্ছে জান্নাতকে ছেলের বউ বানাবেন। আলী আহমেদ খানকে বলেছেন, উনি তেমন সারা শব্দ করছেন না। উনি আবিকে একটু সময় দিতে চাচ্ছেন। ব্যবসায় ঠিকমতো মনোযোগ দিলেই বিয়ে করাবেন সিদ্ধান্ত নিয়েছেন। জান্নাতের নাস্তা খাওয়ার এক ফাঁকে আলী আহমেদ খান বাসায় ঢুকলেন। জান্নাতের সাথে টুকিটাকি কথা বলে নিজের রুমে গেছেন। জান্নাত তো খানিকক্ষণ বসে মেঘের রুমে ঘুরে আড্ডা দিয়ে বেরিয়ে গেছে। আবির আর তানভীর রাতে খেয়ে বাসে ফিরেছে। ফুপ্পির বাসে গেলে কখনো না খাইয়ে ছাড়েন না। আবির ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আবির রুমে হাজির হলো। আবির ভুরুজোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, আমার ভাগ কোথায়? আবির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসের ভাগ? ভালোবাসার। আবির ঢোক গিলে ছোট্ট করে বলল, মানে? ফুপ্পির ভালোবাসার ভাগ দেন। কাছে আই দিচ্ছি। মেঘ দু কদম এগিয়ে গেল। আবির ভাই হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলল, ফুপির হাতে আমি শুধু গাট্টাই খাই, তার ভাগই দিলাম। আর খাবারের ভাগ চাইলে এরপর থেকে নিয়ে আসবো। মেঘ ঠোঁট উল্টে বলল, ইস, এত জোরে কেউ গাট্টা দেয়? মাথাটা ব্যথা হয়ে গেছে। আবির কোমল কণ্ঠে বলল, তুই ভালোবাসার ভাগ চাইছিস? কম করে কিভাবে দেয় বল? গাট্টা মারা ভালোবাসা আমি চাইনি। আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইল, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তো কেমন ভালোবাসা চাইছিস? মেঘ দরদ মাখা কণ্ঠে বলল, আপনাদের মতো আমিও ফুপ্পির সাথে দেখা করতে চাই, গল্প করতে চাই, ফুপ্পির যত্ন পেতে চাই। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। মেঘ ভুরুকুচকে প্রশ্ন করলো, অন্য কিছু মানে? কিছু না, এখন ফুপির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না। তোকে নিয়ে আমি বা তানভীর যে কেউ বের হলে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। তার থেকে কিছুদিন শান্ত থাক, আমি দেখছি কি করা যায়। মেঘ আস্তে করে শুধালো, জান্নাত আপুকে আসতে বলছিলেন কেন? দরকার আছে। আচ্ছা বলতো, জান্নাতের সঙ্গে আম্মুর কথা হয়েছিল? আম্মুর রিয়াকশন কি? কথা হয়নি আবার? বড় আম্মু পাশের সোফায় বসে খুব সুন্দর মতো আপুর সঙ্গে কথা বলছেন। বড় আম্মু তো অনেকদিন যাবৎ জান্নাত আপুকে আপনার বউ বানাতে যাচ্ছেন। আপনারা কেন বলছেন না যে আপুর বিয়ে হয়ে গেছে? এটা বলে দিলে তো মজাটাই শেষ। মানে? জানতে পারবি খুব শীঘ্রই। আর হ্যাঁ, মুখ ফসকে জান্নাতের বিয়ের কথা বলে দিস না যেন। আমি এত বেককল না। আবির হেসে বলল, আই নো দ্যাট ইউ আর দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। মেঘ ঠিক করে হেসে ফেল। আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেছে। সময় বহমান। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছে। তীব্র ঠান্ডা অনেকটা কমে এসেছে। মেঘদের ক্লাস শেষ হয়েছে সবে মাত্র 5 মিনিট হলো। বন্যার মেঘ গল্প করতে করতে দুজনে হাত ধরে হাঁটছে। তামিম দৌড়ে এসে বন্যার পিছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে। এই বন্যা। বন্যা শোনাও না শোনার মতো হাঁটতে থাকে। তামিম এবার বন্যা আর মেঘের সামনে এসে দাঁড়ায়। বন্যা মেঘ দুজনেই থমকে দাঁড়ালো। মেঘ তামিমের মুখের পানে তাকালো, বন্যা তাকায়নি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম অভিযোগের স্বরে বলল, বন্যা,
তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কেন? কারণটা কি তোর অজানা? এতদিন হয়ে গেছে, এখনো ওই বিষয় নিয়ে পড়ে আছিস? চলতে চলতে কারোর প্রতি ইমোশন আসতেই পারে, তোর প্রতিও আসছিল। তাই আমি তোকে আমার মনের কথা বলেছিলাম, তুইও তোর মতামত জানিয়ে দিলি, আর আমিও তা মেনে নিয়েছি। তুই না করেছিস? এরপর আমি কি তোকে কোনো প্রশ্ন করেছি বা জোরাজুরি করেছি? তুই রিজেক্ট করছিস বলেই এই না যে আমি মরে যাব, কিন্তু তার প্রভাব বন্ধুত্বের উপর কেন পড়বে বলতো? তারপরও আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ বন্ধুত্বের সম্পর্কে সুবাদে হলেও আমাকে ক্ষমা করে দে। বোনা কিছুটা ভারী কণ্ঠে বলল। আচ্ছা। এর মধ্যে মিনহাজ এগিয়ে আসলো, তিনজনকে উদ্দেশ্য করে বলল, কিরে তোরা এখনো এখানে? তামিম প্রশ্ন করে, তুই কোথায় গিয়েছিলি? নেতারা আসছে, ওদের সামনে মাস্টার্স পরীক্ষা। ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবাদে ওনারা এটা প্রোগ্রাম করবে শুনলাম। ভার্সিটির পাশাপাশি ঢাকার সুনামধন্য কলেজের স্যারেরা বড় বড় অবস্থানে থাকা ব্যক্তিবর্গরাও সেই প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে। বোনা বলল, ভালো, কিন্তু তুই ওইখানে কি করতে গেছিলি? এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গেছিলাম। ওনাদের সাথে পরিচয় থাকা ভালো, রাজনৈতিক পাওয়ার থাকবে, যে কোনো সমস্যায় সাহায্য পাওয়া যাবে। তাছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট মেঘ বলছিল না, ওর আবির ভাই নাকি আমাদের আত্মারকের বাড়ি পাঠাবে, আর কিছুদিন ওয়েট কর, দেখবি আমরাও কত পাওয়ার হয়। বোনা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখছিস মেঘ, তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে। পুনরায় মিনহাজকে উদ্দেশ্য করে বলল, নিজের নয় 2 আনা ক্ষমতা, আবার ভাব দেখা 16 আনা। সেদিন যেভাবে বলেছিলি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি, তখন তো ভেবেছিলাম তোদের এলাকার ভাইদের কথা বলছিস। মেঘ মৃদু হেসে বলল, এই জন্যই বলি আমার আবির ভাই সবার সেরা। তাদের মতো 8 থেকে 10 জনকে পেটানো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট 5 মিনিটের ব্যাপার। ওনার বউকে প্রয়োজন নেই, একাই 199 জনের সমান। তামিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, 199 জনের সমান কি করে হয়? হলি 100 জনের সমান হবে। আমার আবির ভাই একটু ব্যতিক্রম, তাই 199 জনের সমান। এটা কেমন লজিক? এটা আমার লজিক, তোরা বুঝবি না। মিনহাজ স্তব্ধ স্বরে বলল, শোন, কথা কথা আবির ভাই আমার আবির ভাই করিস না, কানে খুব লাগে। তোর কানে লাগে, এটা তোর কানের সমস্যা। তাড়াতাড়ি ডক্টর দেখা গিয়ে। আমি আমার আবির ভাই বলবো, আমার আবির ভাই, আমার আবির ভাই, আমার আবির ভাই, আমার আবির ভাই। মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে, তবুও শান্ত থাকার চেষ্টা করছে। মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে, অকমর সাথ মেঘের দিকে চেয়ে বলল, এই সাইড দিয়ে বাইরে আসতেছে। বন্যা মেঘ তামিম সাইড হয়ে দাঁড়িয়ে। প্রায় 15 থেকে 20 জন ছেলে হেঁটে আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখেই তাদের অবস্থান বোঝা যাচ্ছে। মেঘেদের কাছে আসতে মিনহাজ সুন্দর করে সালাম দিল। সামনের দিকে গম্ভীর চেয়ারের একজন চোখ দিয়ে একটু ইশারা করলো, সালাম গ্রহণ করেছে এটাই বোঝালো। ওনারা পাশ কেটে যেতেই মেঘ পড়ল, কিরে তোর ভাই তো সালামের উত্তরটাও দিল না। মিনহাজ বিরক্তি ভরা কণ্ঠে বলল, ওনার কি এমন মানুষ, সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি? 2 মিনিট পরে কিছুটা দূর থেকে হই হুল্লোড় শব্দ ভেসে আসছে। মেঘেরা পিছনে ফিরে তাকাতে দেখে কতগুলো ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলতেছে। কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না। কৌতূহল বশত মেঘ, বন্যা, মিনহাজ, তামিম সবাই সেদিকে তাকিয়ে আছে। কয়েকজন একটু সরতেই বাইকটা সাইড করে হেলমেট খুলল। মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবির ভাই। বাইকটা দেখে পরিচিত লাগছিল, কিন্তু শিওর ছিল না। হেলমেট খুলতেই মেঘের চোখ কপালে উঠে গেছে, বিস্ময় চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। মেঘ ভার্সিটিতে ভর্তির পর থেকে আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেন গেটের কাছেই নামিয়ে দেয়, কখনো ভিতরে আসে না। আজই প্রথম আবির ভিতরে আসছে। মেঘের সাথে সাথে মিনহাজ, তামিম, বন্যা বেশ অবাক হয়েছে। আবির বাইক থেকে নামতেই সভাপতি সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, আহ্বায়ক, সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরছে। আবিরও স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরছে। মেঘ, বন্যা সহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মেঘ বারবারই চোখ কষলে
তাকাচ্ছে। আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে, এটা মেঘ জানতই না, তাও আবার রাজনৈতিক ছেলেপেলেদের সাথে। রাগী গুরুগম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল, থ্যাঙ্কস ভাইয়া, তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও আসছো, এটাই অনেক। আমরা তো ভাবছিলাম তুমি হয়তো আসবেই না। তোরা যে এত বছর পরও আমায় স্মরণ করেছিস সেটাই অনেক বড় ব্যাপার। তোমাকে কি ভোলা সম্ভব? কলেজের হিরো ছিল তুমি, স্যারদের চোখের মণি, সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্রাশ বয়। শেষ লাইনটা কানে যেতেই মেঘ সাপের মতো ফোঁস করে উঠল। সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই আবিরের দিকে। আবির ভাইয়ের আশেপাশে দু একটা মেয়ের নামই সহ্য করতে পারে না, আর সেই আবির ভাই নাকি কলেজের সব মেয়ের ক্রাশ ছিল। আল্লাহ জানেন কত মেয়ের প্রেমের প্রপোজাল দিয়েছেন আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছেন। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, মেঘ রে, তুই শেষ। হাজারো মেয়ের ক্রাশ শুনি, সেখানে তুই কে? তোর দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না। ক্রাশ তো বহু দূরের বিষয়। আবির ভাইয়া যে বোন হওয়ার সুবাদে তোর সাথে দু একটা কথা বলে, সেই তোর কপাল। মোনা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি বিড়বিড় করছিস? মেঘের জল অকমসাৎ ছুলে পড়ল। মনের ঘর মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শক্ত কণ্ঠে বলল, কিছু না। আবির ছেলেটার হাতে চাপড় মেরে বলল, বাজে কথা বাদ দে, হঠাৎ আমায় স্মরণ করার কারণ কি? আরেকজন বলে উঠল। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই থাম থাম, আমায় বরণ করবি মানে আমি কে? আমার জন্য না, বরং তোরা নিজের অবস্থান নিজেরা তৈরি করছিস। যখন পথভ্রষ্ট হয়ে গেছিলাম তখন রাস্তা তো তুমি দেখিয়ে দিয়েছিলে। আচ্ছা বুঝলাম, কিন্তু প্রোগ্রামটা কিসের? ভার্সিটিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। প্রোগ্রাম করবি কর, আমার কি কাজ? আমি তো ভার্সিটির কেউ না, পড়িও নি এখানে। পড়নি তাতে কি, বাইরে পড়তে না গেলে তুমি এই ভার্সিটির স্টুডেন্ট থাকতা। এখন কথা হলো ভার্সিটির পাশাপাশি আমরা আমাদের কলেজের স্যার ম্যাডামদের ইনভাইট করতে যাচ্ছি, আর ইনভাইট তুমি করবা। তাছাড়া তোমাদের মতো সাকসেসফুল কিছু ব্যক্তিবর্গদেরও ইনভাইট করা হবে। তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখে জুনিয়রদের সঠিক পথ দেখাবা। প্রথমত আমি কোনো সাকসেসফুল ব্যক্তি না, দ্বিতীয়ত আমি এই ভার্সিটির স্টুডেন্ট না, তৃতীয়ত তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কে? প্রথম দ্বিতীয় তৃতীয় বুঝি না, তুমি আমার ভাই, এটাই একমাত্র কথা। ভাই তো নাকি? হ্যাঁ ভাই। তো তুমি তো আমাদের অবস্থা দেখেই গেছিলা, স্যাররা এক প্রকার বের করেই দিচ্ছিল কলেজ থেকে। সেদিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের যে কী অবস্থা হতো আল্লাহই ভালো জানে। তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম এমন একটা দিন যায়নি যে স্যাররা আমাদের সামনে আসলে তোমার নাম নেইনি, তুমি না বললে আমাদের বের করে দিত। আরও কত কথা, সেসব এখন অতীত। তোমার কথা মতো পড়াশোনা করে আমাদের 12টা বন্ধুর মধ্যে 9 জনই ডিইউতে ভর্তি হয়েছি, বাকিরাও ভালো অবস্থানে আছে। তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি নেটওয়ার্কের বাইরে ছিলা। কিছুদিন আগে হঠাৎ একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম, ডাকার সুযোগ ছিল না। অনেক খোঁজ নিয়ে জানতে পারছি তুমি তানভীরের ভাই। তারপর তানভীরের থেকে ফেসবুক আইডি নিলাম। আমাদের জীবনের গল্পে তুমি অন্যরকম ভূমিকা পালন করেছো, যার কোনো দিন দিয়ে শেষ করতে পারবো না। তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে। বাবা গো, তোরা যেভাবে আমার প্রশংসা করছিস আমার বাপেও আজ পর্যন্ত এত প্রশংসা করেনি। তুমি যে কি চিজ তোমার বাপে হয়তো বোঝে নাই। আবির মৃদু হাসলো। আরেকজন বলে উঠল। আবির রুষ্ট স্বরে বলল, সবই করে দিব প্রয়োজনে, প্রোগ্রামেও আসবো, কিন্তু গেস্ট হিসেবে নয়, সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে। যদি কোনো প্রকার মালা দিয়ে বড় নামাই নিয়ে 500 শব্দের ভাষণ শুরু করিস তাহলে এক একটাকে স্টেজে ফেলে পেটাবো বলে রাখলাম। না, করবি না। আমি শুধু তোদের পথ দেখিয়েছি, বাকি সব তোরা করেছিস। তোদের সাকসেস, তোদের এতে আমার কোনো হাত নেই। এতে আমার কোনো হাত নেই। তোরা যে আমার কথা মনে রেখেছিস এতেই শুকরিয়া। এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা সেসব ভুলে যায়। দোয়া করি জীবনে সাকসেসফুল হ। ভেতরে আর যাব না, কথা তো হলোই। আমার নাম্বার রাখ, কবে কলেজে যাবি জানাইস। অফিসে কাজ ফেলে আসছি।
আবির ঘুরতে মেঘেদের দেখতে পাই। কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা। আবির পেছন ফিরে থাকাই আগে দেখতে পায়নি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে শুনেছে। বুঝতে বাকি নেই ওদের পড়াশোনাতে আবির ভাইয়ের অবদান অনেকখানি। তবে সেই ছেলেগুলো কি হয়েছিল তা শোনার বেশ আগ্রহ জাগছে মেঘের মনে। আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো, ছোট্ট করে শুধালো,